একাদশে আমি ঠিক যেই জিনিসটা আমি হাভিয়ার কাবরেরাকে একটা জিনিস দেখেছি, উনি সাদউদ্দিনের উপরে প্রচন্ড রকমের রিলাই করেন। সাদের উপরে এই রকম রিলাই জাকির আলী অনেকের উপরে ঠিক যেভাবে বাংলাদেশ ক্রিকেট দল বা টিম ম্যানেজমেন্ট করেন, ঠিক একইভাবে সাদউদ্দিনের উপরে প্রচন্ড রিলাই। এবং এখন যোগ হয়েছে সাদের ভাই তাজ, দুই পাশে দুই উইং ব্যাক, মানে যদি দেখেন তো দুই ভাই খেলেন তারা। আমি তো আজকে পুরো ম্যাচে দেখলাম যে শুধু মাথার চুলি ঝাঁকিয়ে উনি মানে জাস্ট একটা কনসেন্ট্রেশন নেওয়ার চেষ্টা করলেন। তারপর সাদের তুলনায় আমি আজকে ওই ম্যাচে তার পারফরমেন্স ডেফিনেটলি এগিয়ে রাখবো। এখন আপনার উইং ব্যাকরা যদি ঠিকঠাক মতো না খেলেন, আপনি দেখেন ম্যাচে স্টার্টিং 11 নিয়ে যদি কথা বলি, লাস্ট ম্যাচে খুব বেশি কথা হয়েছে কেন সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল এবং অবভিয়াসলি জামাল ভুঁইয়া কেন মাঝমাঠে ছিলেন না, এইসব নিয়ে আজকে কি স্টার্টিং 11-এ দেখা যাবে কিনা? জামাল ভুঁইয়া দেশ ছাড়ার আগে কিন্তু তিনি জানিয়ে গিয়েছিলেন যে তিনি প্রত্যেকটা ম্যাচেই আসলে খেলতে চান শুরু থেকে। এক্স্যাক্টলি, উনি আসলে সরাসরি কোচের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবং জামাল, এটা হতে পারে আপনার অ্যাজ এ ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সবশেষ মানে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ, বাংলাদেশের ইন্টারন্যাশনাল বলতে এই ধরনের মানে কোয়ালিফাইং ম্যাচের সবশেষ হতে পারে। আমার কাছে মনে হয় যে জামালের নিজেরও বয়স হয়েছে, জামাল এখন জানেন যে এই দলটাতে হামজা সমিতদের ইনক্লুশনের পরে ফাহমিদুল, জায়ানরাও চলে এসছে, আরও হয়তো বা দু একজন এরকম ফুটবলার বা ইয়াংস্টাররা দলে চলে আসবে। তো জামালের জন্য সেই সুযোগটা অনেক কমে গেছে। স্টার্টিং 11-এ জামাল ভুঁইয়াকে নামানো হয় নাই। আমার কাছে মনে হয় এই জায়গাতে জামাল চেঞ্জে আসা, অথবা স্টার্টিং 11-এ থাকলে তাকে আপনার একটা সময় গিয়ে বদলাতেই হতো। কিন্তু আপনার স্টার্টিং 11-এ কাকে নামিয়েছেন? দুই সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। আপনি দেখেন যে থার্ড গোলটা যে বাংলাদেশ দল কনসিড করলো, সেখানে একটা ভুল ব্যাক পাস করেছিলেন সোহেল রানা জুনিয়র। তিনি হয়তোবা চিন্তা করেছিলেন যে বলটা তারিক কাজী পর্যন্ত যাবে। ওই সময়ে আপনি এরকম মানে ভুল করে বসবেন, সেই ভুলটা কতখানি অমার্জনীয়। এবং গোটা ম্যাচে আমি দেখেছি যে লং রেঞ্জে জুনিয়র সোহেল রানা বা সোহেল রানা জুনিয়র দুটো শট নিয়েছেন। বিশ্বাস করেন এই ধরনের মানে লক্ষ্যভ্রষ্ট শট আমি কম দেখেছি। কেন মারছেন, কি কারণে মারছেন, এই শটটা কতবার আপনি প্র্যাকটিস করেছেন, এই ধরনের শট আগে গোল করেছেন কিনা? মুরসালিন বাংলাদেশের হয়ে লং রেঞ্জে গোল করেছেন, আমরা দেখেছি। মুরসালিন যখন শটটা নেন তখন আপনার ভেতরে কিছু ভরসা তৈরি হয়। সোহেল রানা সিনিয়রেরও এই ধরনের গোল আছে, কিন্তু আমি সোহেল রানা জুনিয়রকে এই ধরনের গোল করতে দেখিনি। কিন্তু বলটাকে নষ্ট করা, সেই কাজটা হয়েছে। আপনি যদি হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলটা দেখেন, বাংলাদেশের গোলটা একদম শেষ দিকে, মানে প্রথমার্ধের একদম যোগ করার সময় যে গোলটা খেয়েছে, মানে প্রথম বলটা এসছে আপনার কর্নার কিক থেকে। তো ওই সেট পিসে বলটা প্রথম যে বলটা পড়েছে ওইখানেই কর্নার মানে ক্লিয়ার হওয়ার কথা, প্রথম বলটা ধরতে পারে নাই। সেকেন্ড বলটা হংকং চায়না, থার্ড বল বাংলাদেশে, ফোর্থ বল বাংলাদেশে। আপনার যে বাম পাশ পুরা খালি হয়ে দুজন প্লেয়ার হংকং চায়নার একদম ফাঁকায় দাঁড়িয়ে আছে, আপনি 8 জন মিলে একটা পাশে চেপে গিয়ে একটা জটলা বানালেন। মানে কোথায় আপনার ডিফেন্স? কারোর মধ্যে আসলে মনেই হয়নি বলটা আসলে কিভাবে ক্লিয়ার করবে সেটা সম্পর্কে তাদের যে থার্ড বলটা গেছে সেটা বাংলাদেশের ডিফেন্ডারের মাথায় লেগে পেছনের দিকে গেছে। আপনি তো ভাই সামনে মারবেন, আপনার অপোনেন্ট তো নিজের পোস্টেই নিজে ক্লিয়ার করেছে, আপনি পেছনে ক্লিয়ার করতে যান, তাহলে তো হবে না। এই যে জিনিসগুলো খুবই টেকনিক্যাল এররের কথা আমি বলবো। বাংলাদেশ ডিফেন্স সব সময় কোনো না কোনো ম্যাচে প্রেসার মোমেন্টে যে ভেঙে পড়ে, সেই ভেঙে পড়াটা আমরা ওই ম্যাচের দুটো হাফেই দেখেছি। এবং শেষ যে গোলটা খেয়েছে, একটা কথা আছে ফুটবলে একটা কথা আছে, আপনি 3-3 করে ফেলেছেন আর সমানে পার্ক দ্য বাস, বালুর ট্রাক দাঁড় করায় দেন না ভাই। এই দেশের সংস্কৃতি তো বালুর ট্রাক দাঁড় করানোর ইতিহাস আছে, দাঁড় করান না, দাঁড় করাই দিলে তো গোলটা করতে পারবে না। জানতে গেলে তো জানতে হবে আসলে, না এরা জানার কথা বালুর ট্রাক যে এই দেশে দাঁড় করানো যায়। সো দাঁড় করান, কিন্তু কেউই দাঁড়ালেন না, আপনি সুযোগ দিয়ে দিলেন, সেইখানেও 2-1 হয়ে গিয়ে আপনি গোল খেলেন। তো এই জিনিসগুলার মানে আমি হাভিয়ার কাবরেরার দারুণ সমালোচনা হতে পারে, সমালোচনা আমরা একদম করেই যাচ্ছি। হাভিয়ার কাবরেরার 36 মাসে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়ানো, মানে সবচেয়ে বেশি সময় ধরে তিনি বাংলাদেশের ডাগ আউটে দাঁড়িয়েছেন। 34টা ম্যাচে তিনি বাংলাদেশের ডাগ আউটে দাঁড়িয়েছেন, 9টা মাত্র ম্যাচ জিতেছেন। তার উইনিং পার্সেন্টেজ 21.5-এর বেশি না। কোন বড় ম্যাচ আসলে হাভিয়ার কাবরেরা আপনাকে জিতিয়েছেন? এখন আপনার দলের আগের যে ফুটবলাররা ছিলেন, এখন সেই তুলনায় আরো সমৃদ্ধশালী দল, হামজা, সমিত, জায়ান কিংবা ফাহমিদুল, মুরসালিনরাও যারা আছে, হামজাকে মানে কাবরেরাকে এই দলটাকে ম্যানেজ করার জন্য যথেষ্ট কেপেবল ম্যানেজার। হ্যাঁ, উনি দেখতে পেপ গার্দিওলার মতন হতে পারেন, দেখতে ওনাকে পেপ গার্দিওলার খালাতো ভাইয়ের মতো লাগতে পারে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উনি কি পেপ গার্দিওলা, স্পেনেও বাড়ি। কিন্তু তিনি তো আসলে যখন বাংলাদেশের ডাগ আউটে এসেছিলেন তখন তো বাংলাদেশের অবস্থা এরকম ছিল না, তিনি তো তখন সেইভাবেই আসলে এই দলটাকে নিয়ে পরিকল্পনা করেছেন। হাভিয়ার কাবরেরার যদি কোচিং এর পেছনের ইতিহাস দেখেন, এটাই তার কোনো সিনিয়র টিমের দায়িত্ব নেই। এরকম একটা
হাই প্রোফাইল মানে মোটামুটি যদি দেখি দক্ষিণ এশিয়ার মধ্যে তো হাই প্রোফাইল বাংলাদেশ দলটাকে এই মুহূর্তে আমরা বলতে পারি, সেই জায়গায় এরকম একটা টিমকে আসলে তিনি সামলাতে পারবেন কিনা, এবং সেটাই তিনি খেই হারিয়ে ফেলেন। উনি তার আসলে 78 মিনিট সময় লাগে জায়ানকে নামানোর জন্য, এবং সাদ তাজ যে পাচ্ছেন না সেটা বোঝার এবং জন্য। সাদকে গোটা ম্যাচে তিনি পরিবর্তনই করলেন না। আপনি ফোর্থ যে গোলটা খেয়েছেন, সাদ কি করেছে? সাদ আপনার লেফট ব্যাক আপনাকে মানে দুই পায়ের ফাঁকা দিয়ে স্পেস তৈরি করে দিয়েছে বল বের করার জন্য, খুবই অদ্ভুত ব্যাপার। মানে এটা নিয়ে আসলে সবথেকে বেশি কথা হয়েছে। একজন লেফট ব্যাক আপনাকে রাইট ওয়েতে, ওনার কাজ তো মানে উইঙ্গারকে সাপোর্ট করা, উইঙ্গার সাথে বল প্লেটা করা, ভেতরে ঢোকা, উইঙ্গার যখন আপনার গোল মুখের দিকে চেপে যাবে সে স্পেসটাকে কভার করা, সেখান থেকে কিছু ডিসাইসিভ ক্রস করা। আমরা যেটা জায়ানকে দেখলাম, জায়ান 25 মিনিট মনে খেলেছেন, 24-25 মিনিট জায়ান প্রত্যেকবারই গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করেছেন, অপোনেন্টের গোল মুখে গিয়ে তিনি হুমকি তৈরি করেছেন বা সেখানে প্রেসার তৈরি করেছেন, সেই পেনিট্রেশন তার মধ্যে ছিল। কোথায় আপনার সাদের পেনিট্রেশন দেখি নাই।